প্রতিষ্ঠিত হয় এবং যার যোগ্যতা আছে তিনি চলে আসবে। কোন ফ্যামিলি বা পরিবার কর্তৃক কোন প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। বাংলাদেশ কারো নিজের সম্পদ নয়, এটা জনগণের সম্পদ। আপনারা জানেন 1971 সালের পরে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা লাভ করেছে। আপনারা জানেন অনেকেই এই স্বাধীনতার যুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন। প্রথমে শহীদ হয়েছেন আমাদের রংপুরের আবু সাঈদ ভাই। তাই আমি বলবো, আবু সাঈদের মতো যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন, যারা বাংলার জন্য কাজ করেছেন, তাদেরকে স্মরণ রাখার জন্য 2 বারের বেশি কোন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে পারবে না। সংগ্রামী বন্ধুরা আমার, বৈষম্য ছাত্র জনতার যে সকল শহীদ রয়েছেন তাদের জন্য রয়েছে আমার 3 নম্বর দাবি। আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাজপথে নেমে গুলি খেয়ে তাজা বুকে রক্ত ছড়িয়ে এই দেশকে স্বাধীন করেছে। তাই আমি বলবো, যারা দেশকে স্বাধীন করতে জীবন দিয়েছেন তাদের পরিবারের কথা আমাদের ভাবতে হবে। সংগ্রামী বন্ধুরা, কারণ একটা ফ্যামিলিতে একজন আরো প্রথম ব্যক্তি থাকে, সেই ব্যক্তিটা যদি মারা যায় তবে তার ফ্যামিলি কিভাবে চলবে? তাই আমি বলবো, এই ছাত্র জনতার যারা শহীদ হয়েছেন তার পরিবারকে আর্থিক সচ্ছলতা দিতে হবে এই সরকারকে, এবং তার ফ্যামিলিকে একজন সরকারি চাকরি দিতে হবে, যাতে ওই ফ্যামিলিটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। বন্ধুরা আমার, আপনারা জানেন যারা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই সন্ত্রাস, সেই বামফ্রন্টের লিডার, সেই বাংলার মাটিকে বিচার করতে হবে। আমরা দেখতে চাই আমাদের ভাইকে কিভাবে শহীদ করা হয়েছে। আমি আরো বলতে চাই, সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছে তারা আমাদের দেশের সন্তান হতে পারে না। বন্ধুরা, 1971 সালে যারা আমাদের দেশের বিরোধী করছে তারা যদি রাজাকার হয় তবে 5ই আগস্টের আগে যারা যুদ্ধ করেছে, যারা আমাদের দেশকে স্বাধীন করেছে, তাদের বুকে যারা গুলি চালিয়েছে তারা এই 5ই আগস্টে নূতন রাজাকার। তাই আমি বলবো, 1971 সালের যুদ্ধে যারা বিরোধী করেছে বাংলাদেশের, তারা যদি রাজাকার হয় তবে 5ই আগস্টের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধী করছে, দেশ বিরোধী স্লোগান দিয়েছে, দেশ বিরোধী কার্যকলাপে সংযুক্ত ছিল, তারা কেন রাজাকার হবে না? এটা আমার প্রশ্ন জাতির কাছে। বন্ধুরা আমার, 4 নম্বর দাবি হচ্ছে আমার, আপনারা জানেন বাংলাদেশে এখনো অনেক মুক্তিযুদ্ধ রয়েছে, যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। ভুয়া মুক্তিযুদ্ধের কথা ব্যবহার করে বিভিন্ন দপ্তরে চাকরি করছে। তাই আমি বলবো, এই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে তাদের চাকরি বাতিল করে বিগত দিনে যে চাকরি থেকে সুবিধা নিয়েছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে এবং তাদের বিচার বাংলার মাটিতে সুন্দর করে করতে হবে। আমার 5 নম্বর দাবি রয়েছে, শান্তিতে নেমে বিজয়ী আমাদের অহংকার মোহাম্মদ ডক্টর ইউনূস, যার নামে ভুয়া মামলা দিয়ে এই দেশকে কৃষি করতে চেয়েছিল খুনি শেখ হাসিনা। আপনারা জানেন ডক্টর ইউনূসকে কিভাবে হেয় প্রতিপন্ন করছে, বিশ্বের কাছে নোবেল বিজয়ী
যদি সেখান যাতে বাঁচে তবে 26 থেকে 27 বছর লেগে যায়। তাই আমি বলবো 3 বছরে কান্নি একটি ছেলে তার মেধা যাচাই করতে পারে। তাই আমার দাবি রয়েছে জনগণের কাছে, এই সরকারের কাছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের চাকরি করতে ঢোকার কোনো বয়স নির্ধারণ করা যাবে না, কিন্তু অবসরের বয়স ঠিক থাকবে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার মেধা যাচাই করে সে সরকারি চাকরি করতে প্রবেশ করতে পারবে। সংগ্রামী বন্ধুরা আমার 7 নম্বর দাবি রয়েছে আমার, এই দেশে আপনি দেখেছেন ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে, ভুয়া রাজাকার বানিয়ে এই দেশে বিচার করা হয়েছে। আপনারা জানেন বিগত দিনে বিভিন্ন লোককে পুলিশ প্রশাসন দিয়ে তাদের রাজাকার বানিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাই আমি বলব রাজাকার হিসেবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিষয়ে উন্নত তদন্ত করে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে, পরিচয় রাজাকার না হয়। আসলে রাজাকারের খেলা ছিল সেটা ছিল রক্ত। গোপন সূত্র দিয়ে জানা গেছে যে এই দেশের যারা জামাত ইসলামের মধ্যে নেতৃত্ব দিচ্ছে তাকে ধ্বংস করার জন্য এই রাজাকার ছাড়িয়ে তাকে বিচার করা হয়েছে। আপনি জানেন বিএনপির সারাদিন চৌধুরীকে বিচার করা হয়েছে। আমি জানি না কে রাজাকার, আমি 1970 সালে জন্মগ্রহণ করিনি। দলে যারা জানে তারা অবশ্যই জানে কে রাজাকার ছিল আর কে ছিল না। তাই আমি বলবো উন্নত তদন্ত করে এরা যদি রাজাকার হয় তবে বিচার করা যুক্তি, আর যদি রাজাকার না হয়ে থাকে তবে তাদের সম্মান জাতির কাছে আবার উন্মোচন করতে হবে যে তারা রাজাকার ছিল না। আমার 7 নম্বর দাবি রয়েছে, আপনারা জানেন আওয়ামী প্রশাসনের সময় ক্ষমতায় প্রথম এসে ধ্বংস করেছে 2 থানায় সেনা কর্মকর্তাদের গুলি করে হত্যা করে তার মিশন সাকসেস করার জন্য প্রথম ধাপ তিনি এগিয়েছিলেন। কারণ সে সময় সেনা কর্মকর্তারা ছিল তার সরকারের দিদি, তাই তাদেরকে ধ্বংস করার জন্য 2 থানায় হত্যা চালিয়েছিল। বন্ধুরা আমার এই দাবির সাথে রয়েছে, আপনারা জানেন হেফাজত ইসলাম ছাত্ররা কিভাবে প্রতিবাদ করেছিল। সেই হেফাজত ইসলামকে রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে তাদের বুকে কিভাবে গুলি চালিয়েছিল এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা যদি জানতে চায় কেন তাদের বুকে গুলি করা হয়েছিল, কি ছিল ওই সমস্ত সন্তানদের যারা মায়ের কাছ থেকে দাবি নিয়ে আসছে যে মা আমি দাবি আদায় করতে চাই, এই সময় সরকারকে প্রথম দেখাতে চাই। সেই মায়ের সন্তানদের যারা হত্যা করেছে তাদের বিচার আমি দাবি করি। আর রয়েছে আপনারা জানেন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে তার সরকারের আমলে, কিন্তু আমরা আজ জিয়া রহমানের হত্যা কে করেছে তা জানতেও পর্যন্ত পারিনি। তাই জিয়া রহমানকে যারা হত্যা করেছে তাদের বিচারের মাটিতে করতেই হবে, করতেই হবে। আরো দেখেছেন আমার দাবির মধ্যে রয়েছে দিলাওয়ার হোসেন চৌধুরী, আল্লামা দিলাওয়ার হোসেন চৌধুরী, যে বাংলার জনগণের একটি প্রাণ ছিল, ইসলামের একটি প্রাণ ছিল। সেই প্রাণকে যারা চক্রান্ত করে হাসপাতালে বসে ডাক্তার দিয়ে মেরে ফেলেছে সেটা তদন্ত করে তার বিচারের সুস্থ বিচার করতে হবে। এটা জনগণের কাছে আমার আবেদন এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমার আবেদন, যাতে করে এই বিচারগুলো বাংলার মাটিতে সুন্দরভাবে হয়। আর 9 নম্বর দাবি রয়েছে আওয়ামী দুঃশাসনের সময় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং অবসরে বাধ্য করা হয়েছে, জানি না তাদের সেই সময় কি করছিল, হয়তো বা আমলিক করে নাই, তার জন্য তাকে
পুরো তদন্ত করে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কারণ তারা কষ্ট দিন যাপন করেছে বাংলার মাটিতে, তাদের বেতন ভাতা সহ তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমি এখন আবেদন করতেছি। আমার 10 নম্বর দাবি রয়েছে, আপনারা জানেন বিগত দিনগুলোতে সংবাদকর্মী স্বাধীন ছিল না। আমার মিডিয়া ভাইরা যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনারা বলতে পারেন যে আপনারা স্বাধীন ছিলেন, অবশ্যই না। আপনাদের কণ্ঠরোধ করার জন্য এই সরকার ডিজিটাল আইন তৈরি করেছিল, উপাত্ত দিয়ে আইন তৈরি করেছিল, যে আইন ছিল সাংবাদিক মিডিয়া পছন্দের জন্য। যদি কোনো ভুল নিউজ করা হতো সরকারের বিপক্ষে, তবে তার সমাবেশ করতে হতো। তাই আমি বলবো সংবাদ কর্মী সবসময় স্বাধীন থাকবে, তাদের প্রতি কোনো হস্তক্ষেপ করা যাবে না, যাবে না।